সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। সাবেক আইজিপি বেনজিরের বান্দরবানের বাগানবাড়ি মৎস্য খামার সিলগালা, 25 একরের দায়িত্বে জেলা প্রশাসন। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ত্রুটি পেয়েছে সংসদীয় তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে পানিবন্দী 15 লাখ মানুষ, যমুনার পানিতে প্লাবিত নতুন এলাকা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সরকারি চাকরিতে কোটা প্রশ্নে শুনানি হয়নি। হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের নির্দেশ দিয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চ। এতে 30% মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকছে। এছাড়া আপিলের পরই কোটা থাকবে কি থাকবে না সেই বিষয়ে শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুনানির জন্য ওঠে বিষয়টি। শুরুতে মুক্তিযোদ্ধা কোটার পক্ষের এক আইনজীবী তাদের জ্যেষ্ঠ এক আইনজীবী দেশে না থাকায় শুনানি না করার আবেদন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ আদালতের নজরে এনে কোটা বহালের রায় স্থগিত করার আবেদন করেন। এতে আন্দোলন করে হাইকোর্টের রায় বদলানো যায় কিনা সে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। একই সাথে অ্যাটর্নি জেনারেলকে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায়ের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন। 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দুপুর 12টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। এর আগে গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর থেকে আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন 2018 সালে তাদের আন্দোলনে সরকার কোটা সুবিধা বাতিল করেছিল। একটা দেশে কখনো 56% কোটা থাকতে পারে না। সরকারি চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। তাদের মতে কোটা সুবিধার কারণে বেকারত্ব বাড়বে। কোটার যে বৈষম্য সেটার নিপাতের জন্য আন্দোলন। শিক্ষার্থী সমাজ আজকে রাজপথে এসেছে, তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না। বাংলাদেশে কোনো ধরনের কোটা আমরা চাই না। বাংলাদেশ একটা মেধাভিত্তিক রাষ্ট্র হবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। দুপুর 12:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। আধা ঘন্টা পর জনভোগান্তির কথা বিবেচনা করে সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে অন্তত 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কোটা পদ্ধতি বাতিলের রায় স্থগিত করায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন। কখনো নিজেকে অনগ্রসর বা ব্যাকওয়ার্ড সেকশন মনে হয় নাই। তো এই টাইমে এসে 24-এ এসে আমি কোটা প্রথা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। আমাদের দাবি হচ্ছে যেন অতি দ্রুততার সহিত এই হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে ছাত্র সমাজের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা, বরিশাল এবং কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানী শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, শাহবাগে শিক্ষার্থীরা তো 12টা থেকে বিক্ষোভ মিছিল, এরপরে সমাবেশ করছেন, এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এখন কি পরিস্থিতি দেখছেন?
শাহবাগ মোড় 3.5 ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগে এসে তারা অবস্থান নেন। এরপর থেকে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে। আমরা দেখছি আশেপাশের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা জায়গা করে দিচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। শিক্ষার্থীরা যেটি বলছে 2018 সালে আন্দোলনের মুখে সরকার এই কোটা বাতিল করে দেয়, আর সম্প্রতি হাইকোর্ট থেকে সরকারের সেই কোটা বাতিলের পরিপত্রকে বাতিল ঘোষণা করে। এরপর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং আজকে সেই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। শিক্ষার্থীরা হতাশা ব্যক্ত করে বলছেন যে এ বিষয়ে দ্রুত শুনানি করে কোটা বাতিল করতে হবে, কারণ কোটা কারণে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। 2018 সালে যখন কোটা ছিল তখন সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা। শিক্ষার্থীরা বলছে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রদ্ধার মানুষ এবং মুক্তিযোদ্ধাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হোক, কিন্তু তাদের নাতিদের জন্য যে 30 ছেলে এবং নাতিদের জন্য যে 30 ভাগ কোটা সেটি আসলে বৈষম্যমূলক, সেটি মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন মুক্তিযুদ্ধ হয়েছিল শোষণ বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, কিন্তু 30 ভাগ কোটার মাধ্যমে এই 30 ভাগ কোটার মাধ্যমে চাকরিতে বৈষম্য তৈরি হচ্ছে এবং এই বৈষম্যের কারণে অনেকে ভালো ছাত্র হওয়ার পরও সিরিয়ালে এগিয়ে থাকার পরও তারা চাকরি পাচ্ছেন না, এবং এই কোটা যদি আবারও চালু করা হয় তাহলে সেই বৈষম্যের প্রভাব আবার তরুণ সমাজের মধ্যে পড়বে বলে তারা বলছেন। সেই সঙ্গে এই কোটা ব্যবস্থা আবার চালু হলে বেকারত্ব বাড়বে। শিক্ষার্থীরা বলছেন যে একদিকে শিক্ষিত গ্রাজুয়েট বেকার বাড়ছে, তার উপরে যদি আবার এই কোটা পদ্ধতি চলে আসে তাহলে এই বেকারত্ব আরো বাড়বে। আর তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা এই আন্দোলন থেকে সরবেন না বলে অনড় অবস্থানে আছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এর একটি সমাধান তারা দাবি করছেন। আমরা দেখেছি আজকে তারা আর কতক্ষণ সেখানে অবস্থান নেবেন এবং তাদের নতুন কোনো কর্মসূচি সম্পর্কে তারা কিছু জানিয়েছেন কিনা? অবরুদ্ধ করে রেখেছেন। এখন পর্যন্ত তারা তাদের নতুন কোনো কর্মসূচি জানায়নি। আমি এর আগেও বলেছিলাম যে এরই মধ্যে 3.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, আর কতক্ষণ অবস্থান নেবেন এখানে সেই বিষয়ে তারা পরিষ্কার করে কিছু বলেননি। আমরা দেখছি যে এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশেপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সমবেত হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কর্মসূচির পাশে অবস্থান করছেন। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বাধা দেওয়ার অভিযোগ শিক্ষার্থীরা করেনি। আর এই শাহবাগ মোড় আমি যদি বলি মৎস্য ভবনের সামনে থেকে এদিকে এই শাহবাগ মোড় এবং অন্য পাশে কাটাবন মোড় থেকে আর এই পাশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সগুলোকে তারা জায়গা করে দিচ্ছেন। শিক্ষার্থীরা আরো কয়েকটি দাবি জানিয়েছেন। তারা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যদি সরকার কোটা চালু করতে চায় তাহলে সেটি একটি কমিশনের মাধ্যমে বিশ্লেষণ করে তারপরে সরকার এটি চালু করতে পারে, কিন্তু কোটা কোনোভাবেই সব মিলিয়ে কোটা কোনোভাবেই 10 ভাগের উপরে যেতে পারবে না বলে শিক্ষার্থীরা বলছেন। আর সেই সঙ্গে এক পরিবার থেকে একজন কোটা ব্যবস্থা সুযোগ পাবে জীবনে একবার, সেই দাবিও শিক্ষার্থীরা করছেন। আমরা এখানে দেখেছি অনেক মুক্তিযোদ্ধা এসেও তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছেন এবং মুক্তিযোদ্ধারাও বলেছেন যে এই মুক্তিযোদ্ধার ছেলে এবং নাতিদের জন্য যে 30 ভাগ কোটা সেটা আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই। বলা চলে শাহবাগ মোড় পুরোটাই অচল অবস্থায় রয়েছে, কোনো গাড়ি এখানে চলতে পারছে না। শাহবাগ মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, এর ফলে পুরো রাজধানীতেই যানজট ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রাজধানী শাহবাগ মোড় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সড়কের প্রভাব পড়েছে কেমন?
রাত্রে আসলে দুপুর থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সড়কের উপরে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে এবং এরপরে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির ভিতরে কিন্তু তারা আসলে এখানে তাদের যে অবরোধ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বরিশাল, ঢাকা বা কুয়াকাটা, বরিশাল অবস্থান শুরু হয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি করেছে, সকল প্রকার যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। তারা যেটি বলছে, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে এবং তারা দেশের যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে, যে দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে, সেই দাবিটি আসলে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে আসলে বরিশাল কুয়াকাটা মহাসড়ক, এখানে যে বরিশালের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, পটুয়াখালী এবং বাউফল থেকে শুরু করে বেশ কিছু জেলার সাথে কিন্তু বরিশালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ছাড়া আমরা কিন্তু দেখেছি বাসের যান চলাচল বন্ধ রয়েছে এবং বরিশালের যে স্টেডিয়াবাদ যে সেতুটি রয়েছে, সেই সেতুর উপরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু দুই প্রান্তেই কিন্তু আসলে অবরোধ সৃষ্টি করেছেন এবং সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে তারা দফায় দফায় আগুন জ্বালিয়েছেন এবং সেই আগুন জ্বালানোর পরে কিন্তু তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রামের উভয় লেনে অন্তত গাড়ি আটকিয়ে তারা বিক্ষোভ করছেন। উভয় লেনে 5 কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে যখন অবরোধ শুরু করা হয় তার কিন্তু আধা ঘন্টার মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 5 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল, কিন্তু টানা 3 ঘন্টা অবরোধ চলার পরে কিন্তু এখন উভয় লেনে কিন্তু প্রায় 20 কিলোমিটারের মতো যানজট ছড়িয়ে পড়েছে। এখন আমার পেছনের যে জায়গাটি, এটি কোটবাড়ি বিশ্ব রোড, এখানেই কিন্তু মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ কর্মসূচি শুরু করে, তারা সড়ক অবরোধ করে, যে কারণে কিন্তু এখন এক লেনে যান চলাচল কিছুটা শুরু হলো, অপর লেনে চট্টগ্রামমুখী যে যান চলাচল সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। আর আমি যদি একটু সকালের কথা বলি, তখন বিশ্ববিদ্যালয়ে আসলে যারা কোটা বিরোধী আন্দোলন করে আসছিল তারা কিন্তু সকাল 11:30টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। সেখান থেকে তারা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় আসে। সেখানে এসে তারা মহাসড়কের উপর বসে অবস্থান করে এবং তারা কোটা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং তারা জানায় যে মেধাবীদের জন্য যেন আসলে এই শিক্ষা ব্যবস্থা যেটি রয়েছে তারা যেন বৈষম্যমূলক কোনো আচরণের শিকার না হয়, সবার জন্য যেন সমান অধিকার নিশ্চিত করা হয়, সেই সব দাবিগুলো কিন্তু তারা জানায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু অন্যান্য কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছিল। পরবর্তীতে বিকাল 3:30টায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান তারা আন্দোলনকারীদের সাথে এসে কথা বলেন। তারা তাদেরকে আশ্বস্ত করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে এবং সেসব দাবি দেওয়া পৌঁছে দেওয়া হয়েছে বলে তারা সংবাদ সম্মেলন করে জানাবেন, এমন নিশ্চয়তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। আর শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আসলে কোনো একটি তাদের বৈষম্যমূলক একটি নীতির বিরুদ্ধে আসলে তারা আন্দোলন করছেন। তারা মহাসড়ক অবরোধ করে আসলে কারো ভোগান্তি তৈরি করতে চান না। তারা চান যে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আর তারা সেটিও কিন্তু জানিয়েছে যে প্রশাসন এখন যে আশ্বাস দিয়েছেন তাদেরকে সেটি যদি তারা পালন না করেন তাহলে কিন্তু তারা আবারও আন্দোলনের ডাক দিবেন এবং মহাসড়ক সহ রেলপথও কিন্তু তারা ব্যারিকেড দেওয়ার কিন্তু কথা জানিয়েছেন। তো দুপুর 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা ছিল, যে কারণে কিন্তু এই 20 কিলোমিটারের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আমরা বিভিন্ন যানবাহনের যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই রোদ বৃষ্টির মধ্যে এই যানবাহনের মধ্যে বসে থাকা অনেকটাই কষ্টকর। এছাড়াও মহাসড়কের আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেক যাত্রী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আসলে ভোগান্তির শিকার হয়েছেন। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে গেছেন এবং 3.5 ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছেন প্রশাসনের আশ্বাসে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি
পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, আগের পেনশন ব্যবস্থা চালু না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। শিগগিরই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান তারা। এদিকে বরিশাল, খুলনা ও দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে শিক্ষকরা। আলোচনা নাকি ক্যান্সেল করা হয়েছে, তাই সেটা যদি হয় আমরা শিক্ষক সমাজ চাবো যে অতি সত্বর আমাদের সাথে বসে একটা যৌক্তিক সমাধান সরকার করবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব। 2 দিনের সফরে কাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে টুঙ্গিপাড়ায়। 2 দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে টুঙ্গিপাড়া জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সফরসূচি অনুযায়ী শনিবার সকালে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও একটি আর্ট স্কুলের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গোপালগঞ্জের সকল নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী কখন আসবেন, আমরা কখন তাকে স্বাগত জানাবো। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সহ টুঙ্গিপাড়া উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন বলে শুনে সবাই অনেক আনন্দিত। আমরা প্রস্তুতি নিয়েছি এবং মিটিং করেছি। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাল মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশে অন্তত 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। মুন্সিগঞ্জবাসী সকলে খুশি, আনন্দিত, কারণ এখানে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে এবং যারা পুনর্বাসিত হয়েছে তারা একেবারে আন্তর্জাতিক মান বজায় রাখা তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। উনি মানবিক প্রধানমন্ত্রী, জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী, উনি অনেক দিয়েছেন আমাদেরকে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ, মুন্সিগঞ্জবাসী ওনার কাছে কৃতজ্ঞ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবানের বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা করে দিয়েছে, দায়িত্ব নিয়েছে প্রশাসন। সকালে সুয়ালোক মাঝের পাড়ায় 25 একরের ওই জায়গা পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও দুদকের একটি টিম। পরিদর্শন শেষে 30 কোটি টাকার এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয়ার সাইনবোর্ড টানিয়ে সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, বেনজির আহমেদের এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। এছাড়া আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা জেলা প্রশাসনের তত্ত্বাবধানেই থাকবে। শুধু সমতলই নয়, পাহাড়ি এলাকাতেও বেনজিরের সম্পত্তির খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বান্দরবানে সাবেক আইজিপি বেনজিরের যে বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা করা হয়েছে, এ ব্যাপারে পরবর্তী কি ধরনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন? বিগত মাসের জুনের 1 তারিখেই বেনজির আহমেদের যে সম্পত্তি তার স্ত্রী এবং সন্তানের নামে যে 25 একর জায়গা এখানে নেওয়া হয়েছে সুয়ালক মৌজায়, সেটি কিন্তু সন্ধান মিলে দুদকের তদন্তের মাধ্যমে এখানে শুধুমাত্র 25 একর জায়গায় তার প্রায় 30 কোটি সম্পত্তি রয়েছে এবং এখানে পুকুর
এবং মাছ চাষাবাদ, তার পাশাপাশি যে গরুর যে খামার এবং ছাগলের খামার রয়েছে এরই সন্ধান মিলে। এর পাশাপাশি লামাতেও কিন্তু তার ব্যাপক সম্পত্তির সন্ধান মিলে দুদকের তদন্তের মাধ্যমে। তার পরবর্তীতে দুদকের যে আদালতের নির্দেশনার মাধ্যমে তার যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো ক্রয় করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখনই কথাবার্তাগুলো হচ্ছিল যে আদালতের নির্দেশনা মোতাবেক সেগুলো জেলা প্রশাসক আজকে কিন্তু বাস্তবায়ন করেছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে এবং দুদকের যে একটি দল রয়েছে এবং এই সমন্বয়ে একটি কমিটি গঠন করে কিন্তু আজকে তার যে সম্পত্তি সেটি কিন্তু সিল কারা করা হয়েছে এবং এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে। তার যে সকল সম্পত্তি রয়েছে সেটি কিন্তু দেখভাল করার জন্য জেলা প্রশাসক একটি টিম কাজ করবেন এবং এর পাশাপাশি সেখান থেকে যে আয়গুলো হবে সেই আয়ের অংশগুলো জেলা প্রশাসনের কোষাগারে জমা হয় এবং এটি কিন্তু জনগণের সেবার জন্য এই আয়গুলো ব্যবহার করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সকল যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি দেখভাল করার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে কিন্তু দুদক থেকে শুরু করে জেলা প্রশাসনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে ইনভলভ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। আজকে সকালবেলায় সেখানে গিয়ে কিন্তু তিনি কিন্তু এই সকল সাইনবোর্ড টাঙিয়েছে এবং সিল গালব করেছেন সাবেক আইজিপির বেনজির আহমেদের। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বেনজির আহমেদের সম্পত্তির যে সকল জব্দ করার যে বিষয়গুলো নিয়ে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বেশ কিছু ত্রুটি পেয়েছে সংসদীয় তদন্ত কমিটি। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তারা। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু যানবাহন চলাচল শুরুর আগেই বিভিন্ন স্থানে ত্রুটি দেখা দেয়, যা তদন্তে যান সংসদীয় তদন্ত কমিটির সদস্যরা। এক্সপ্রেসওয়ে যেনতেনভাবে শেষ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় তদন্ত কমিটি। তবে এসব ত্রুটি যান চলাচলে প্রভাব ফেলবে না বলে দাবি নির্মাণকারী প্রতিষ্ঠান সিডিআর। এই বিপুল টাকা ব্যয়ের পরও কেন শহরের মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারতেছেন? ইন্টারেস্ট অফ ব্যাংক বা ফান্ড, এই ইন্টারেস্টটা কারা দিবে? যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আমরা যখন এই ক্যাগগুলো দেখেছি তখন ওনাদেরকে আমরা ইনভাইট করেছি। ওনারা 3 দফায় আসছেন। ওনারা কিছু লোড টেস্ট করেছেন এখানে, এটার উপর দিয়ে লোড দিয়ে যে টেস্টগুলো করছে ওটা করে ওনারা আমাদেরকে বলছে যে আপনারা এটা এখন ট্রাফিকের জন্য ছেড়ে দিতে পারেন। বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বঙ্গোপসাগরে শান্তি রক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে একথা বলেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। পরে বক্তব্যে তিনি বলেন, বঙ্গোপসাগরে শান্তি ও নিরাপত্তায় একসাথে কাজ করবে ভারত ও বাংলাদেশ নৌবাহিনী। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেঁচে থাকবে চিরকাল। এ সময় সদ্য কমিশন প্রাপ্তদের প্রশংসা করে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে নৌবাহিনী পদস্থ কর্মকর্তা ছাড়াও সেনা কর্মকর্তা, সুধী সমাজ ও নবীন কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। নতুন করে বৃষ্টি না হলেও সিলেট অঞ্চলের অনেক নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। এদিকে উজানের ঢলে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ ও জামালপুরে 7 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে আরও 4 দিন নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2 দফা বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে আবারও বিপর্যস্ত সিলেট অঞ্চল। সুরমা কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে। দুর্ভোগ কমেনি জেলার 6.5 লাখ পানিবন্দী মানুষের। পানি বললে বাসা বাড়িতে থাকা যায় না, মাল সামাল থাকা যায় না, খাওয়া যায় না, ব্যবসা বাণিজ্য নাই। বাড়ির পানি ঢুকিয়ে আমরা বই খাতা সব কিছু ভিজে গেছে। সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের বিভিন্ন এলাকার পানি নামছে, বাড়ছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জে। 4 উপজেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। পৌর শহরের বেশ কয়েকটি এলাকাও এখনও তলিয়ে আছে। ঘর বাংলা দেবকে দেখার মতন তো যদি সরকার কোনো সাহায্য করে কেউ আমরা দেখে না, চেয়ারম্যান মেম্বারে কুদলো না। বন্যার দুর্ভোগে মৌলভীবাজারের 5 উপজেলার 3 লাখের বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে আছে 8,000-এর বেশি। নেত্রকোনার কলমাকান্দার 8 ইউনিয়নের নিচু এলাকা থেকে নামছে পানি, বাড়ছে বারহাট্টা ও সদরের 4 ইউনিয়নে। পানি বাড়ছে, মানুষের ক্ষতিগ্রস্ত করছে, ঘর বাড়িয়ে পানি মানুষের ফিশারি ভাঙ্গিয়া গেছে। এতদিন ধরে মানুষ পানির মাঝে ঘর বইটি, পানির মাঝে মানুষের খাম খাস কিচ্ছু নাই। চুলার বাজার আন্দোলন যাইতেছে না, পানি উঠতেছে তলি দিয়া।
কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যায় 6 উপজেলার শতাধিক চরে পানিবন্দী 50,000 মানুষ। তলিয়ে আছে 500 হেক্টর জমির ফসল। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের 5 উপজেলার নিচু এলাকা ডুবে গেছে। জামালপুরের 2 উপজেলার 10 ইউনিয়নে পানি ঢুকেছে। আরও 4 দিন নদীতে পানি বাড়ার পূর্বাভাস আছে বলছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 4 দিন অন্তত পানি বৃদ্ধি পাবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে 28 গ্রাম এখনো তলিয়ে। এদিকে 2 দিন পর সড়কের পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদুর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের কোন কোন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন আর আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা যাচ্ছে কিনা? দেখুন, মৌলভীবাজারে 5টি উপজেলা কিন্তু বন্যার কবলে প্লাবিত হয়ে আছে এবং আপনি জানেন যে মৌলভীবাজার সদর এবং রাজনগর এই দুটি উপজেলা হচ্ছে কুশিয়া নদী বিদ্যুৎ যেসব গ্রাম রয়েছে সেই গ্রামগুলি কিন্তু প্লাবিত হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3টি উপজেলার যে হাওর বেষ্টিত যে এলাকাগুলি সেগুলি কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে আছেন এলাকার মানুষ। এখানকার কিন্তু জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 2.5 লাখ মানুষ কিন্তু এই 3টি উপজেলায় পানিবন্দী হিসাবে আছেন। অন্যদিকে মৌলভীবাজার সদর এবং রাজনগর এই দুটি উপজেলায় কিন্তু 50,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। গত কদিনের যে প্রথম দফায় যে বন্যা কবলিত হয়ে পড়েছিলেন সেইখান থেকে কিন্তু পানি কিছুটা কম ছিল, 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি কিন্তু কমে আসছিল। কিন্তু গত 2 দিন আগে যখন বৃষ্টি বাদল হচ্ছিল এবং উজানের যে ঢল যেটি মনু এবং কুশিয়ারা নদী ধরে নামছিল সেই কারণে কিন্তু আবারও পুনরায় সেই আগের অবস্থায় ফিরে গেছে। এখন পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং যে মনু এবং কুশিয়ারা নদীর পানি একটু একটু করে নামছে। কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। আজকে বিকেল 3টায় কিন্তু যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মনু নদীর পানি কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে সব মিলিয়ে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এখন অপরিবর্তিত আছে এবং এখানকার বানবাসী মানুষরা চরম দুর্ভোগে রয়েছেন। আমরা দেখেছি এখানকার মানুষরা যে আশ্রয়কেন্দ্রগুলিতে অবস্থান নিয়েছেন তার মধ্যে হচ্ছে 8,200-র মতো মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রগুলিতে অবস্থান নিয়েছেন। সেখানে কিন্তু সরকারি ত্রাণ তৎপরতা কিছুটা অব্যাহত আছে, কিন্তু যেসব নিম্নাঞ্চল যেগুলি আছে একদম নিম্নাঞ্চলে যারা প্লাবিত হয়ে আছেন সেই সব এলাকাগুলিতে কিন্তু ত্রাণ তৎপরতা আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। রংপুরে মিঠাপুকুরে পরিত্যক্ত কুয়ায় পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভোর 6:30টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত কুয়ায় পড়ে যান দেলোয়ারা বেগম। তাকে বাঁচাতে গিয়ে ছেলে ইদামিয়া কুয়াতে ঝাঁপ দেয়। পরে তাদের উদ্ধারে নামেন ভাতিজা ইবনুল ইসলামও। তাদের সাড়া না পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে 3 জনের মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি আরিফুল এলাকার চিহ্নিত চোর। চুরির পর তাকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। গতরাতে মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। পরে আরিফকে আটকে মারধর করে গোলামের পরিবারের লোকজন। এক পর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সালমা আক্তারকে হত্যার অভিযোগ স্বামী কামরুল হাসান সুমনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সালমা আক্তারের সাথে বিয়ের 6 মাস পর আবারও বিয়ে করেন সুমন। এ নিয়ে প্রায় সময় প্রথম স্ত্রী সালমার সাথে কলহ লেগেই থাকতো। এর জেরে ভোরে সুমন তার স্ত্রী সালমাকে মারধরের এক পর্যায়ে সে মারা যায়। পরে হাসপাতালে মরদেহটি রেখে পালিয়ে যাওয়ার সময় সুমনকে আটক করে পুলিশ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।